অপপ্রচার, ভুয়া তথ্য, আরও আছে কুতথ্যর কথাও আসছে। এগুলো একেবারে নতুন ফেনোমেনা নয়, এ কথাও আলোচনা হয়েছে এবং এগুলো নিয়ে বেশ কিছুদিন ধরে আমরা কাজ করছি, সাংবাদিকরা কাজ করছেন। বাংলাদেশে প্রাতিষ্ঠানিকভাবে এগুলো মোকাবেলার জন্যে কাজ যা হচ্ছে তা খুবই সীমিত পর্যায়ে, খুব বেশি কিছু হচ্ছে না। অনেকদিন ধরেই আমি ব্যক্তিগতভাবে যাদের সাথে যোগাযোগ আছে, যে সমস্ত সংবাদ মাধ্যমের সাথে, তাদেরকে উৎসাহিত করার চেষ্টা করেছি যে তাদের হাউসে যেন ফ্যাক্ট চেকিং ডেস্ক করা হয়, ফ্যাক্ট চেকিং ইউনিট করা হয়। এটা প্রথম 2014 সালে আমি বলা শুরু করি, কিন্তু তখন থেকেই মিডিয়া হাউসগুলোতে এক ধরনের রিলাক্টেন্স বলবো না, মানে চ্যালেঞ্জ নিতে অনাগ্রহ। কারণ তারা মনে করতেন যে এটা করলে ক্ষমতায় যারা আছেন তাদের বিরাট ভাজন হতে হবে, কারণ তারা সবই তো অনেক কিছুই, সব না অনেক কিছুই প্রচারণার উদ্দেশ্যে, নিজেদের অ্যাডভান্টেজের উদ্দেশ্যে বয়ান তৈরি করে সেগুলো প্রচার করছেন, এবং সেগুলো চ্যালেঞ্জ করা অর্থ হচ্ছে যে সরকারের বিরুদ্ধে দাঁড়ানো, এবং সরকারকে এইভাবে চ্যালেঞ্জ করা তাদের জন্য ঝুঁকিপূর্ণ। সেজন্য অনেকেই করতে রাজি হননি তখন। এইরকম একটা পটভূমিতে বেসরকারি খাতেই উদ্যোগ শুরু হয়, বিভিন্ন উদ্যোগের, এই যে ডিসমিস ল্যাব কিংবা রিউমার স্ক্যানার, এই যে ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশনগুলো শুরু হয়েছে কাজ, সেগুলো প্রথমে ব্যক্তি পর্যায়ে, তারপরে 2-4 জন বন্ধুবান্ধব মিলেই শুরু হয়েছে, এবং তারা বেশ ভালো কাজ করছেন বলতে হবে। তাদের কাজের প্রশংসা করতে হয়। এবং এখন তো আমি দেখি সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে অত্যন্ত ভালো কাজ করছে রিউমার স্ক্যানার। খুব দ্রুত তারা স্পট করে, ডিটেক্ট করে এবং সেটা ভেরিফাই করে, এবং সেগুলো নিয়ে তাদের এক্সপ্লানেশনটা দেয় যে কেন এটা ফ্যাক্ট, এই বোমা, কেন এটা ডিসইনফরমেশন আর মিসইনফরমেশন। তো এরকম আরও কিছু প্রতিষ্ঠান কাজ করছে, কিন্তু এগুলো খুবই সীমাবদ্ধ। এত ব্যাপক আকারে মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশনের সুনামি এখন শুরু হয়েছে, যেটা মোকাবেলার জন্যে এই ব্যক্তি উদ্যোগে, খুব সীমিত পর্যায়ের উদ্যোগে খুব একটা কাজ হবে না, সাফল্য আসবে না। আমরা শুরু থেকেই মনে করেছি যে এই ডিসইনফরমেশন এবং মিসইনফরমেশনের সমস্যাটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া, মেইন স্ট্রিমের না, লিগাসি মিডিয়াতে এগুলো হয় না, এরকম একটা ধারণা কিন্তু আমাদের অনেকের মধ্যে কাজ করে। এটা বড় বিভ্রান্তি। এবং এখন আরও যেটা বিভ্রান্তি, সেটা হচ্ছে লিগাসি মিডিয়া অনেক সময় ওই ভাইরাল হওয়ার প্রবণতার কারণে সোশ্যাল মিডিয়ায় যা প্রকাশিত হয়েছে সেটাই দ্রুত তাদের মাধ্যমেই প্রচার করছেন, তাদের ওই ব্র্যান্ডের নিচেই অনলাইনে। ফলে এটা আরও ছড়িয়ে পড়ছে খুব দ্রুততার সাথে। এটা এত বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে যে এই গত কিছুদিন আগেই আমরা দেখলাম নিউজ সরিয়ে নেওয়া হচ্ছে, কিন্তু দুঃখ প্রকাশ করা হচ্ছে না, তার কোনো দায়িত্ব স্বীকার করা হচ্ছে না, ক্ষতিগ্রস্তের কাছে ক্ষমা চাওয়া হচ্ছে না। ক্ষতিগ্রস্ত কি প্রতিকার পাবেন, তার প্রতিকারের একটা বিষয় থাকবে না, সে বিষয়ে নিষ্পত্তি হচ্ছে না। এগুলো খুব দুর্ভাগ্যজনক। আর আমি একটু আগেই যেটা বললাম, যেটা এখন সোশ্যাল মিডিয়ার ফেনোমেনা না, এটা মেইন স্ট্রিম মিডিয়াতে হচ্ছে আমাদের সীমান্তের ওপার থেকে সবচাইতে বেশি। আপনি কি রিপাবলিক বাংলাকে সোশ্যাল মিডিয়া বলবেন? নাম নিয়েই আমি বলি, এই রিপাবলিক বাংলার কিন্তু ওই ভারতে কোনো শ্রোতা নেই, পশ্চিমবঙ্গেও শ্রোতা নেই, দর্শক নেই, কিন্তু তাদের প্রধান দর্শক বাংলাদেশে, কারণ আমরা দেখি। এটা তো চ্যালেঞ্জ, এটা তো মোকাবেলা করতে হবে। এগুলো খুব কঠিন কাজ, কিন্তু করতে হবে। ভারতের মানে অন্তত অর্ধ ডজন মেইন স্ট্রিম মিডিয়ার নাম নেওয়া যাবে যারা বিভ্রান্তিকর তথ্য নিয়মিতভাবে প্রচার করছেন, সংগঠিতভাবে প্রচার করছেন। এটা হচ্ছে বাংলাদেশের পতিত স্বৈরাচার বা যে দল ক্ষমতাচ্যুত হয়েছে তাদের বন্ধুদের কাজ।
রাজনৈতিক বন্ধুদের কাজ। আমরা আশ্চর্যজনকভাবে দেখেছি যে আমাদের ধারণা ছিল যে আওয়ামী লীগের বন্ধু হচ্ছে কংগ্রেস, কিন্তু আওয়ামী লীগের বন্ধু এখন বিজেপিও, আরএসএসও আওয়ামী লীগের বন্ধু, এবং সেটাই হচ্ছে। তাদের যে নিয়ন্ত্রিত যে মিডিয়াগুলো, সেই মিডিয়াগুলোতে প্রাধান্য দেখা যাচ্ছে এই ধরনের অপপ্রচার বাড়ানোর বা ছড়ানোর। সুতরাং রাশেদ আল মাহমুদ আমার বন্ধু, তিনি যথার্থভাবেই বলেছেন যে এটাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার প্রশ্ন আছে, এবং রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পারলে এই সমস্যার সমাধান শুধুমাত্র কিছু প্রাইভেট ইনিশিয়েটিভে আপনার ডিসইনফরমেশন চ্যালেঞ্জ করার স্ট্র্যাটেজিতে কাজ করবে না। এটা দরকার, প্রাইভেট ইনিশিয়েটিভের এইগুলোকে চেক করা, ভেরিফাই করা এবং চ্যালেঞ্জ করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এর বাইরেও বড় ধরনের সরকারি উদ্যোগ লাগবে এবং সরকারের তরফ থেকে রাজনৈতিক উদ্যোগ লাগবে। এখানে চলে গেলেন সুমন রহমান। আমাদের সমস্যা হচ্ছে কি, আমরা অনেক সময় অনেক কনটেক্সট ছাড়াই কথা বলে ফেলি। আমরা আমাদের রিপোর্টের মধ্যে অপতথ্য ভুয়া তথ্য সম্পর্কে কি বলেছি সেটার পরিপূর্ণ ব্যাখ্যা কিন্তু উনি পড়েছেন বলে আমার মনে হলো না। কারণ আমরা কিন্তু বলেছি যে ফেসবুক এবং টুইটার, মেটা এবং টুইটার, এরা উভয়ই তাদের ফ্যাক্ট চেকিং এর যে প্র্যাকটিস ছিল সেটা তুলে নিয়েছে। এখন আমাদের জন্য সামনে বিপদ আরো বেশি, এ কথা আমরা বলেছি। আমরা বলেছি যে প্রত্যেকটা হাউসে ফ্যাক্ট চেকিং নেটওয়ার্ক, ফ্যাক্ট চেকিং এর ডেস্ক থাকতে হবে, এবং এই ইন্ডাস্ট্রির মধ্যে একটা সমন্বিত উদ্যোগ নিয়ে গ্রেটার ইনিশিয়েটিভ লাগবে, যেটা ইনস্টিটিউশনাল হয়। প্রত্যেকটা গণমাধ্যম প্রতিষ্ঠান যদি একযোগে যৌথভাবে কোনো একটা ইনিশিয়েটিভ নেয় যে এই ফ্যাক্ট চেকিং এর কাজটাকে কিভাবে আরো প্রাতিষ্ঠানিক রূপে করা যায়, সংগঠিতভাবে করা যায়, তাহলে এটা আরো বেটার রেজাল্ট পাওয়া সম্ভব। সে কথাও আমরা বলেছি। আমরা ইন্টারন্যাশনাল ইনিশিয়েটিভ প্রয়োজন, বিগ টেক কোম্পানিগুলোকে তাদের সাথে এই বিষয়গুলো নিয়ে দাঁড়াতে হবে, কারণ ইউরোপে এই সমস্ত কোম্পানিকে জরিমানা দিতে হয়েছে, বিপুল অঙ্কের জরিমানা দিতে হয়েছে, ফেসবুককে দিতে হয়েছে, টুইটারকে দিতে হয়েছে। তা আমাদের সেই সমস্ত জায়গা থেকে শেখার আছে, এবং সেই পদক্ষেপগুলো সেভাবেই নিতে হবে, এ কথাও আমরা বলেছি। কিন্তু আমরা শুধু ওইটা বলি নাই যে ইন্টারন্যাশনাল ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশনের অ্যাক্রিডিটেড পার্সনদের উপরেই রিলাই করতে হবে, এই কথাটা বলি নাই। ওই কারণে উনি একটু বোধ হয় কোনো স্পেসিফিক পলিসি চেঞ্জের কথা বলেছেন বা পলিসি ফরমেশনের কথা বলেছেন? এগুলোই তো পলিসির কথা বলছি, যে সরকারকে উদ্যোগ নিতে হবে, প্রত্যেকটা হাউসকে উদ্যোগ নিতে হবে, এবং প্রত্যেকটা হাউসের মধ্যে কোলাবোরেশন লাগবে। এক্স্যাক্টলি, এগুলো বলেছি। জি। আমাদের আরেক বন্ধু এখানে বললেন যে ডিবিসি সম্পর্কে ইকবাল সোহান চৌধুরীর রাজনৈতিক পরিচয় কেন বলি নাই। ইকবাল সোহান চৌধুরীর রাজনৈতিক পরিচয় এর আগে একাধিক জায়গায় মেনশন করা আছে। পুরো রিপোর্টটা পড়ে তারপরে আপনারা যদি সমালোচনা করেন তাহলে ভালো হয়। একই কথা বারবার কেন বলতে হবে? সমালোচনা করার জন্যই সমালোচনা, এটা একটা অবস্থা দাঁড়িয়ে গেছে। এখন আমি মিস ইনফরমেশন কাকে বলবো বলেন? আমাদের দিকে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। গত রাত্রেই আমি শুনলাম যে একজন বললেন এই প্রেস কমিশন রিপোর্ট, এটার উদ্দেশ্য হচ্ছে সংবাদপত্রগুলোকে বন্ধ করে দেওয়া, সংবাদপত্র বন্ধ হয়ে যাবে। কারণ সংবাদপত্রের আর্থিক সামর্থ্য নেই। যে বেতন স্কেল তারা প্রস্তাব করেছে, এই বেতন স্কেল মানতে গেলে সংবাদপত্র বন্ধ হয়ে যাবে, অসংখ্য সংবাদপত্র বন্ধ হয়ে যাবে, কারণ সংবাদপত্রগুলো ধুঁকছে। এখন এই বক্তব্যটা একেবারেই পুরোপুরি ওই যে গার্মেন্টস মালিকদের যে বক্তব্য, একই রকম বক্তব্য, যে আপনি শ্রমিকের মজুরি দিলে, ন্যায্য মজুরি দিলে আপনার প্রতিষ্ঠান টিকবে না। আপনি ন্যায্য মজুরি দিতে না পারলে প্রতিষ্ঠান করেন কেন? আপনি কি আগাছাকে বিস্তৃত হতে দেবেন, না ভালো ফুলের গাছকে পরিচর্যা করে সেখানে ফুল ফুটতে দেবেন? মিডিয়াতে এমন পরিবেশ দরকার যারা ভালো ভূমিকা রাখছে, সৎ অপারেটর, সততার সাথে কাজ করছে, নীতি মেনে কাজ করছে, তারা যাতে একটা সুষ্ঠু স্বচ্ছ প্রতিযোগিতায় ভালোভাবে টিকে থাকতে পারে, সেরকম অনেকগুলো সুপারিশ করা হয়েছে। আমরা সংবাদপত্রের থেকে কর্পোরেট ট্যাক্স তুলে নিতে বলেছি, আমরা নিউজ প্রিন্টের উপর থেকে ইম্পোর্ট ডিউটি তুলে নিতে বলেছি, আমরা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্স তুলে নিতে বলেছি, যাতে সংবাদপত্রগুলোর
আর্থিকভাবে তারা সামর্থ্য ফিরে পায়, কিন্তু আপনি সেটা দেখলেন না। শুধু সাংবাদিকদের বেতনের কথা বলা হয়েছে, অতএব সংবাদপত্র বন্ধ হয়ে যাবে। এই রিপোর্ট সংবাদপত্র বন্ধ করে দেওয়ার জন্য দেওয়া হয়েছে। এই হচ্ছে, এটাও তো এক ধরনের মিস ইনফরমেশন। এই যে একটা Exactly. ন্যারেটিভ আপনি তৈরি করে ছেড়ে দিলেন বাজারে। জি। আমাদেরকে সব ক্ষেত্রেই আসলে কনটেক্সটটা জানতে হবে, কনটেক্সটটাকে আত্মস্থ করতে হবে এবং খণ্ডিত তথ্য ব্যবহারের ব্যাপারে সতর্ক থাকতে হবে। এক্স্যাক্টলি। শিরোনাম করার সময় আমরা খণ্ডিত তথ্য অনেক সময় দিয়ে দিই, খণ্ডিত তথ্য যেন না দিই।